হিন্টস দি, এ বাড়িতে একমাত্র তেল ভাজা জিনিসে অ্যালার্জি আছে কার জানো? সায়ানের। কিন্তু সে তো এমনিতেও এসব খায় না, স্ট্রিক্ট ডায়েট ফলো করে, আর কথায় কথায় আমাকে মিষ্টি খাওয়া নিয়ে কথা শোনায়। খোটা যে আরশিও কম বেশি সে তো আর মেহমেদ জানেন না, তাই তো সে হতাশ কণ্ঠে আওড়ালো। ডায়েট মেনটেনের নামে ওই ৩ পিস সিদ্ধ ব্রোকলি খেয়ে নিজের রুহুটাকে কষ্ট না দিয়ে আমার মতে যখন যা খেতে ইচ্ছে করবে তখন সেটাই খেয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। কি ঠিক বলেনি বাবা? আলবাত আলবাত। এরপর আরশি যা যা বলল তাতেই শুধু ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে গেলেন মেহমেদ। বিস্তর আলোচনার শেষ পর্যায়ে আরশি বলে উঠল, এই রে, দেখলে, আর একটু বাদেই তো সবার চা ঠান্ডা হয়ে যেত। তুমি বসো, আমি মাকে ডেকে আনছি, তারপর সবাই একসাথে আমার হাতে বানানো চা আর পকোড়া খাবে। মেহমেদের থেকে হাসি মুখে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে উঠে তাদের ঘরের দিকে পা বাড়ালো আরশি, কিন্তু ঘরের দৌড়ব্দি গিয়েই থমকল মেয়েটা। মলিন চোখে দেখল বিছানার এক কোণে বসে কাঁদছেন মরিয়ম, বুকের সাথে মিশিয়ে রেখেছেন একটা ছোট্ট ফটো ফ্রেম। আরশি একবার ভেবেছিল ভিতরে ঢুকবে না, দরজার এপাশ থেকেই চলে যাবে, কিছুটা সময় একা কাটাতে দেবে মরিয়মকে, কিন্তু পারল না। মরিয়মকে একা রেখে যেতে ইচ্ছে হলো না আরশির। উপায়হীন রুমের ভিতরে ঢুকল আরশি। পা টিপে টিপে মরিয়মের পাশে এসে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতেই চমকালেন প্রৌঢ়া। বেখেয়ালে হাতের ফ্রেমটাও মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হল এর বাঁধানো কাঁচ আচনক। ভাগ্যক্রমে শুধু অক্ষত রইল ছবিটা। মৃদু আর্তনাদ করে উঠলেন প্রৌঢ়া। আরশি ঝুঁকে ভাঙা কাজগুলো সরিয়ে সেই ছবিটা হাতে নিতেই মরিয়ম বেগম বলে উঠলেন, রুষার এই একটা ছবিই লুকিয়ে রেখেছিলাম আমি, নয়তো বাকি ছবিগুলোর সাথে এটাও যে ওর বাবা কোঠায় নিয়ে রাখত তার হদিশ সে আর উপরবালা ছাড়া আর কারোরই সাধ্য থাকত না জানার। আরশির খেয়াল অন্যদিকে। ছবির সাথে খুব পরিচিত একটা মুখ মেলানোর জন্য যেন স্নায়ু যুদ্ধ চলছে মস্তিষ্কে। সেই মেয়েটা সেভাবেই অমনে বলে উঠল, তার মানে বাবা রুষার ছবি তোমার কাছে রাখতে দিতে চায় না, বাড়িতেও রুষার কোনো ছবি টাঙানো নেই। কিন্তু কেন? মরিয়ম বেগম চোখের পানি মুছে জানালেন, ওই যে ছবিগুলো দেখলেই যে বারবার ছোট্ট রুষার মুখটা চোখের সামনে ভেসে ওঠে রে আরশি, কান্নাকাটি করি, অসুস্থ হয়ে যাই, এজন্যই বাড়িতে রুষার কোনো ছবি রাখেনি তোর বাবা। এই ছবিটা রুষাকে নিয়ে তোদের গাজীপুরের বাড়িতে যখন গিয়েছিলাম তার কয়েকদিন আগের তোলা। লাল টুকটুকে একটা ফ্রক পরিয়ে তোর বাবা ছবিটা তুলে দিয়েছিলেন। সেই রুষাকে আমার থেকে ওরা কেন নিয়ে গেল রে আরশি? আমার মেয়েটার তো কোনো দোষ ছিল না। বলতে বলতে আবারও গলা ধরে এলো মরিয়মের। ধপ করে বসে পড়লেন বিছানায়। আরশি তাকে সামলে কোনো মতে শান্ত করল, পানি খাওয়ালো, তারপর আবারও মনোযোগ ফেরালো ছবিতে। মনে হচ্ছে রুষার ছোটবেলার ছবি এ বাড়ি ছাড়াও আরও এক জায়গায় ও দেখেছে। ঠিক তখনই মনে পড়ল সেদিন বিকালের কথা। নৈশব্দ জানান দিল ক্যাফেটেরিয়ায় জারার ছোটবেলার ছবি দেখেও ওর ঠিক একই কথা মনে হয়েছিল বারবার। জারাও তো ছোটবেলায় হারিয়ে ওর দিদুমণির কাছে গাজীপুরে বড় হয়েছে। তার মানে রুষা আর জারা একই মানুষ। জারাই আমাদের হারিয়ে যাওয়া রুষা, জারাই শেহজাদের বোন, এ বাড়ির একমাত্র মেয়ে। মরিয়ম বেগম ঠিক স্পষ্ট শুনতে পেলেন না আরশির কথা, জিজ্ঞেস করে উঠলেন, তুই কি কিছু বলছিস মা? আরশি আর এক মুহূর্ত অপেক্ষা করল না, ছবিটা হাতে রেখেই বলে উঠল, এই ছবিটা যদি আমি একদিনের জন্য আমার কাছে রাখি তাহলে কি তুমি রাগ করবে? না, রাগ করব কেন, কিন্তু এই ভাঙাচোরা ছবি রেখে তুই কি করবি? আরশি ততক্ষণে ছবিটা বুকের সাথে মিশিয়ে নিয়েছে পরম যত্নে। মরিয়মের কান্না ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে মুছে দিল চোখের পানিটুকু। মনে মনে আওড়ালো, এই ভাঙাচোরা ছবিটার মতো করে এই পরিবারটাকেও যে আবার নতুন করে জোড়া লাগাতে হবে মা। তোমাকে আর কাঁদতে হবে না রুষার জন্য, কথা দিলাম। আরশি সেদিন রাতে অবশ্য জানাতে পারল না কাউকে কিছু, আরও কিছু প্রমাণ জোগাড় করতে হবে। সেই চিন্তায় রাতটা হাঁসফাঁস করেই কাটতে লাগল তরুণীর। বিছানায় আসতেই সহধর্মিনীর এমন ছটফট নজরে এড়াল না শেহজাদের। ফর্মাল পলটা মাত্রই গায়ে চড়িয়েছে সফেদ টি শার্ট আর ট্রাউজার। রাতের খাবার শেষে ল্যাপটপ কোলের উপর রেখে আধশোয়া হয়ে বসেছে বিছানায়। আজও আয়ানের থানায় গিয়ে খোঁজ নিয়ে এসেছে আদির ব্যাপারে। আয়ানরা তৎপর,
তার টিম ইতিমধ্যেই নজরবন্দি করে রেখেছে আদির বাবা মাকে। আদিও পালিয়ে বাঁচতে পারবে না তুখোর এই সুরক্ষা বাহিনীর হাত থেকে। উর্দি যখন পড়েছে মান তো রাখতেই হবে, এমনটাই বলেছে আয়ান। নিজের হাজারটা চিন্তা লুকিয়ে শেহজাদকে দুশ্চিন্তা করতেও না করেছে কথার ফাঁকে। তার মতে শেহজাদের এখন উচিত আয়ানকে চাচা বানানোর চিন্তা বেশি বেশি করা। আদিটাদিকে সে সামলে নিতে পারবে। আয়ানের নিছক দুষ্টুমি ধরতে পেরে মৃদু হেসেছিল শেহজাদ। জলদ গম্ভীর চেহারাখানা পাল্টে ঠোঁটের বাঁকে তখন খেলে গিয়েছিল বাঁকা হাসি। সেদিন বিকেলের মুহূর্তটুকু মানসপটে ভাসতেই মস্তিষ্ক ছক কষল আরশিকে আরও খানিক নাজেহাল করার পায়তারায়। নাজুক পেলব শরীরটা যে তার বেলেল্লাপনায় একদিনেই নাজেহাল, সে চিন্তাটা খুব সূক্ষ্মভাবে ঝেড়ে ফেলেছে শেহজাদ। যতগুলো রাত আরশির সব কিছু বুঝেও দূরে থেকেছে, তার সুদ সমেত আসল ফেরত নিতে হবে না, এ কথা ভাবনাতে আসতেই আরও এক দফা মুচকি হাসল নীল চোখের মানুষটা। তেরছা দৃষ্টিতে পরখ করে নিল তার পাশে শুয়ে এপাশ ওপাশ করার রমণীকে। পরপরই ঠোঁটের হাসি চেপে পরিষ্কার গলায় শুধালো, ঘুম না আসলে জোর করে এপাশ ওপাশ করার দরকার নেই, জোর করে ঘুমের ভান করারও দরকার নেই। আমি আজ রাতে তোমাকে বেশি একটা জ্বালাবো না। হুট করেই স্থির হয় রমণী, কথার মানে আন্দাজ করে কাঠ হয় গতর। রুষার ভাবনাটুকু আপাতত সরিয়ে রিজু হয়ে উঠে বসে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় ল্যাপটপে মনোযোগী হওয়া পুরুষটার পানে। শুধায়, বেশি একটা জ্বালাবো না মানে? আর আপনার কেন মনে হয় যে আপনি জ্বালাতন করেন বলেই আমি আগে ভাগে ঘুমিয়ে যাচ্ছি? শেহজাদ ল্যাপটপের নীল সাদা স্ক্রিনে চোখ রেখেই শান্ত গলায় বলল, গতকাল রাতেও তুমি আমার আগে ঘুমিয়ে পড়েছিলে। ডিড ইউ রিমেম্বার? আরশি থতমত খেল। লজ্জায় টইটম্বুর হলো ডাগর ডাগর চোখজোড়া। ধরা পড়ে যাওয়ার ভয়ে মাথা নুইয়ে কোনো মতে আওড়ালো, সে তো গতকাল রাতে। আপনি না আমায় বললেন যে আপনি কি সব ডক্টরাল থিসিস নিয়ে ব্যস্ত থাকবেন, তাই তো আমি চাইনি আপনি কি বিরক্ত। আরশি পুরো কথা শেষও করতে পারল না। তার আগেই বিস্ফোরিত চোখজোড়া খেয়াল করল শেহজাদ কোলের ল্যাপটপটা বেডসাইড টেবিলে রেখে ঝুঁকে এসেছে ওর ওপর। আরশি জানে এরপর কি হবে, তবু দুরু দুরু কাঁপে ওর বুক, তেষ্টায় কাঠ হয় গলা, মরণ আসে চোখে। শেহজাদের ওই ঘোর লাগা চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা অসাধ্য হয়ে যায় মেয়েটার জন্য। তাই তো পেছনও শুরু করে একটু একটু করে। তারপর আচমকাই খেয়াল হয় তার পিঠ লেগে গেছে বেডের হেডবোর্ডে। মেটেলের ঘড়ি পরা বলিষ্ঠ হাতখানা তার মাথার পাশে রেখে কেউ একজন খুব কৌশলে বাহুবন্ধ করেছে তাকে। পালাবার সব পথ রুদ্ধ করে মেঘমন্দ্র ভারী স্বরটা বলে উঠল, আমি যতই ব্যস্ত থাকি না কেন আরশি, রাতে আমার তোমাকে প্রয়োজন। ঘুমন্ত মানুষের ঘুম নষ্ট করি না আমি, তাই নিজেকে বহু কষ্টে সামলে নিয়েছি গতকাল, কিন্তু প্রতিদিন সেটা হচ্ছে না। আমি প্রতিদিন নিজেকে সামলাবো না স্নোফ্লেক। আরশি তখন চোখ তুলে তাকিয়েছে কোনো মতে। রাজ্যের বিস্ময়ে ভর করেছে ওই নিকষ কালো মণিজোড়ায়। সপ্রশ্ন কণ্ঠে শুধালো, তাহলে আপনি কি করবেন? শেহজাদ হাসল নিঃশব্দে। লাজুবন্তির কৌতূহল দমাতে আশকারা দিল বেহায়া মনটা। হাতের তর্জনী তুলে আলগোচে গুছিয়ে দিল আরশির কপালের ওপর পড়ে থাকা চুলগুলো। তারপর কণ্ঠ নামিয়ে আওড়ালো, তোমাকে জ্বালাবো, খুব বাজেভাবে জ্বালাবো। আরশি বোঝে শেহজাদের ইঙ্গিত, তবুও কথা ঘোরাতে অবুঝ বালিকার মতো জিজ্ঞেস করল, স্নোবল যেভাবে জ্বালায় আপনিও সেভাবে জ্বালাবেন? ইস, কি লজ্জার কথা! স্নোবল না হয় অবুঝ অবলা প্রাণী, তাই বলে আপনিও ওর সাথে পাল্লা দেবেন? নিচের ঠোঁট দাঁতে পিষে হাসল শেহজাদ। আরশির টুকটুকে কোমল ওষ্ঠপুটে বেলেহাস দৃষ্টি ফেলে জবাবে বলল, দেব তো, পাল্লা দিয়ে আমি ওর চাইতেও বেশি জ্বালাবো তোমাকে। আমার আগে ঘুমিয়ে গেলে এই জ্বালানোর সময়সীমা বাড়বে, তবে এর ধরন হবে ভিন্ন। স্নোবলের বেলায় তুমি যেমন বিরক্ত হয়ে হাত পা ছড়িয়ে কাঁদো, আমার বেলায় তুমি সুখের তাড়নায় কাঁদবে। আদরে আদরে লেপটে যাবে তোমার চোখের কাজল, এলোমেলো হবে এই গোছানো চুল। এবার বলো, সারা রাতের ঘুম নষ্ট করে সহ্য করে নেবে, নাকি অপেক্ষা করবে আমার জন্য? আরশি কিছু বলতে পারে না। প্রচণ্ড লজ্জায় আড়ষ্ট তার গলবিল। ফ্যালফ্যালে চোখের পাতা নড়ল, পলক পড়ল ঘন ঘন, লালিমায় মাখামাখি হলো কপল। তীর করে কাঁপল ঠোঁট, কাঁপল তার সমস্ত শরীর, লোম দাঁড়িয়ে গেল ঘাড়ের। এই অসম্ভব অসভ্য লোকটার থেকে নিজেকে যথাসম্ভব সামলে নিতে কোনো মতে আওড়ালো,
তার মানে আপনি বলতে চাইছেন আমি না ঘুমোলে এসব করবেন না, আমাকে জ্বালাবেন না? করব না, এই চিনলে তুমি আমাকে? স্নোফ্ল্যাক, আমি কিন্তু অতটাও শুদ্ধ পবিত্র পুরুষ নই। ওই যে বললাম, আমার কথা শুনলে শুধু ফারাক থাকবে তোমার রাতের ঘুমের। কথা শুনে চললে শেষ রাতে হয়তো ঘুমোতে পারবে, নয়তো সারা রাত। অমনি এক হাত তুলে শেহজাদের লাগামহীন মুখটা চেপে ধরল আরশি, অন্যদিকে চোখ ফেরালো, কণ্ঠে আকুতি নিয়ে বলল, আচ্ছা শুনব, সব কথাই শুনব আপনার, তবু দয়া করে আর কিছু বলবেন না। আপনি বলছেন অথচ লজ্জা লাগছে আমার। এবার একটু থামুন প্লিজ। আরশির শ্বাস পড়ছে ঘন ঘন, না চাইতেও শত শত প্রজাপতির দলবল নিয়ে যেন ছুটে বেড়াচ্ছে পেটের ভিতর। অশান্ত স্বরে আওড়ালো, জাম্বুবান নামটাই যায় আপনার সাথে, তবে এবার থেকে আরও একটা শব্দ যোগ করব, আপনাকে ডাকব ঠোঁট কাটা জাম্বুবান বলে, বেশ হবে? শেহজাদের চোখ হাসে, ঠোঁটের ওপর চেপে রাখা ছোট্ট হাতটার কবজি ধরে হাতের তালুতে চুমু খায় প্রিয়দর্শিনীর পানে তাকিয়ে। হাতে ঠোঁটের স্পর্শ পেয়ে আরশি ফিরে যায়, থমকায়, চমকে তাকিয়ে থাকে অপলক। পরপর নিজের হুঁশ ফিরিয়ে হাতটা সরিয়ে নিতেই শেহজাদ বলে উঠল, আর কত নাম দেবে আমার স্নোফ্ল্যাক? এবার থেকে অন্তত বাচ্চাদের নামও একটু ভেবে রেখো। লেট মি থিঙ্ক। আমি চাই আমাদের দুটো মেয়ে বাবু হোক, যমজ। তুমি ওদের নাম ঠিক না করে রাখলে আমিই নাম রেখে দেব, পরে আবার আমার ঠিক করা নাম নিয়ে অভিযোগ করে বসো না। শেহজাদের কথার পিঠে আরশি অনুনয় নিয়ে তাকায়। আর কত লজ্জায় ফেলবে লোকটা ওকে, আর কত এসব বলে গাল দুটো গরম করে দেবে ওর। শেহজাদ আরশির ওই অনুনয় ভরা চোখে তাকিয়ে আবারও ঠোঁট কামড়ে হাসে। সৌম্য সুন্দর মুখটায় ছড়িয়ে পড়ে তৃপ্ততার অনুভূতি। তারপর ধীরে ধীরে ঝুঁটে এসে সে প্রথমেই চুমু খেল আরশির ওই কম্পিত ঠোঁটে। শিহরণে চোখ বুজে ফেলে মেয়েটা। মাথার পিছনে হাত রেখে তাকে বালিশে শোয়ালো শেহজাদ। তুলতুলে অধৈর্যটা না ছেড়েই এক হাতে খুলে ফেলল নিজের পরনের টি শার্টটা। ততক্ষণে ওই ঘন কালো চুলের ফাঁকে দৃশ্যমান হয়েছে আরশির ছোট ছোট আঙুলগুলো। প্রথমে ছটফট করলেও ধীরে ধীরে সয়ে নিয়েছে সবটা। নিজেও উন্মত্ত হয়েছে অর্ধাঙ্গের বেহায়া স্পর্শে। এ কেমন অনুভূতি! আরশির নাম খুঁজে পায় না, শুধু অনুভব করে ওর শরীর নয়, মনটাও যে আদরে জড়িয়ে নিয়েছে শেহজাদ। এই মানুষটার থেকে পালানোর চিন্তা করাও পাপ, মুখ ঘুরিয়ে নেওয়া অন্যায়। তার ডাকে সাড়া না দেওয়া মানে ওদের এই পবিত্র ভালোবাসার অপমান। তাই তো যেন পুতুলটির মতো পড়ে রয় ওর থেকে দ্বিগুণ বড় ওই দেহের নিচে। শেহজাদের চওড়া কাঁধ পিঠ ছাপিয়ে রুমের সিলিংটুকুও অদৃশ্য হয় দৃষ্টিসীমার। সত্যি সত্যি এবার আরশির চোখ ভেজে। শেহজাদ মেয়েটার মৃদু কান্নার শব্দ শুনে থমকে তাকায়, স্বর নামিয়ে চিন্তিত হয়ে শুধায়, আজকেও কষ্ট হচ্ছে? আরশি ঠোঁট টিপে চোখ খিচে দুদিকে মাথা নাড়ে, তবু জল গড়ায় বন্ধ চোখের কার্নিশে। আদুরে হাত দুটো আরও শক্ত করে আঁকড়ে ধরে শেহজাদের কাঁধ। শেহজাদ মৃদু হাসে, আলতো চুমু খায় আরশির ভেজা চোখে। মেয়েটার চোখের জলে ঠোঁট ভিজিয়ে মুখ ডোবায় ওর গলার ভাঁজে। ভোর অবধি তাদের এভাবেই কাটে, আদরে ভাসে দুটো বন্য মন। তারপর অনেকটা সময় অনাচ্ছাদিত শরীর জোড়া লেপ্টে থাকে একে অপরের সাথে। কোমর অবধি চাদর টেনে শেহজাদের বাহুর ওপর মাথা রেখেছে আরশি। কান্নাকাটির পাট চুকিয়ে চুপচাপ তর্জনী ঘুরিয়ে চলে উন্মুক্ত পুরুষালী বুকে। শেহজাদ মাথার নিচে ভাঁজ করে রেখেছে তার অন্য হাত। নরম চোখে দেখে যাচ্ছে আরশির আঙুল দিয়ে এই অদৃশ্য আঁকিবুকি। তন্মধ্যেই শুনতে পায় আদরিনীর ক্ষীণ কণ্ঠ, আপনি তখন যমজ মেয়েবাবুর কথা কেন বললেন? আপনার কি মেয়েবাবু খুব পছন্দ? শেহজাদ তখনও চোখ ফেরাতে পারে না ওই ক্লান্ত পরিশ্রান্ত মুখটা থেকে। ছোট করে জানায়, পছন্দ তো, তোমার মতো মেয়েবাবু পছন্দ। আরশি ম্যাকি গাল ভোলায়, ঠোঁট উল্টে বলে, আমি মোটেই বাবু নই। বড়ও তো নাও। আরশি দমে যায়। শেহজাদের ফুরফুরে মেজাজ দেখে শুনে ফের খুলে বসে নিজের প্রশ্নের ঝুলি। জিজ্ঞেস করে, আর আপনার মেয়েবাবু এত পছন্দ কেন? এবার একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ শোনে আরশি। মানুষটার ওই সৌমজ্জ্বলী আননখানা হুট করেই ভীষণ মলিন ঢেকল তার চোখে। কণ্ঠটাও শোনালো বিষণ্ণ। আরশির দিকে না তাকিয়েই এবার শেহজাদ বলতে লাগল, তোমাকে আমার রুষা আর ছোটবেলার ছোট্ট একটা গল্প শোনাই, শুনবে? আরশি আগ্রহে তাকালে শেহজাদ বলতে লাগল, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হতে পারিনি। বাবার কাজের সুবাদে ছোট থেকে দেশান্তার তোমার এই নিপাট ভদ্রলোক স্বামীটি।
সবাই এটা জানলেও শুধু বোধহয় আমিই জানি যে আপনি মোটেই ভদ্রলোক নন। নিপাট ভদ্রলোকের বেশ ধরা অতি অভদ্র একজন মানুষ আপনি, তাই মিথ্যে বলার জন্য আপনার 1 নাম্বার কাটা। যাই হোক, তারপর বলুন। আরশি আর কথা বাড়ালো না, আবারও আগ্রহ নিয়ে তাকালো বাকিটুকু শুনতে। শেহজাদ আলতো হেসে আওড়ালো, আমি ছোট থেকে 10-12 বছর পর্যন্ত একাই বড় হয়েছি। আয়ান ছিল আমার বেস্ট ফ্রেন্ড, ভাই, সব। তবুও মায়ের কাছে ঘ্যান ঘ্যান করতাম একটা মেয়ে বাবুর জন্য। সব সময় ভাবতাম যদি আমার একটা বোন থাকতো তাহলে তাকে এটা কিনে দিতাম, ওটা কিনে দিতাম। সব সময় পুতুল বানিয়ে রাখতাম নিজের কাছে, যা চাইতো তাই এনে দিতাম। অবশেষে আমাদের পরিবারের এই পুতুলটির না থাকার ফাঁকটুকু পূরণ হলো হাসান ভিলায় খবর এলো ওর আগমনী বার্তার। আমি মনে মনে প্রস্তুতি নিলাম আমার বোনকে সব বিপদ থেকে আগলানোর জন্য, সব বিপদ থেকে। তারপর হুট করেই সত্যি সত্যি আমাদের রুষা এলো। হসপিটালে ওর ওই ছোট্ট শরীরটা সবার প্রথমে নিজে কোলে নেওয়ার জন্য তোলপাড় জুড়ে দিলাম, বায়না করলাম আমার বোনকে সবার আগে আমি কোলে নেব। আবার ভয়ও পাচ্ছিলাম, যদিও ব্যথা পায় এই ভেবে। মা হাসতেন আমার পাগলামি দেখে, আবার আমার মতো ভয়ও পেতেন সত্যি সত্যি যদি ফেলে টেলে দিই কোলে নিতে গিয়ে। তাই আমার কোলে দিতেন না খুব একটা। আমি কোলে না নিলেও অবাক বিস্ময়ে ওর ছোট ছোট আঙুলগুলো ধরে দেখতাম। ওর ছোট্ট পাটা দেখিয়ে মাকে বলতাম, মা, বাচ্চাদের পা বুঝি এত নরম হয়, ও তো হাঁটতেই পারবে না। তারপর শেহজাদ একটু থামল, মাথা নুইয়ে কাঠ হাসে বলল, মা হাসতেন, বলতেন তুই আছিস না, বোন হাঁটতে না পারলে তুই ওকে কাঁধে চড়িয়ে দুনিয়া ঘোরাবি, পারবি না? আমিও মায়ের সাথে হাসতাম, খুব আত্মবিশ্বাসে নিয়ে বলেছিলাম পারবো, কিন্তু আমি পারিনি। ওকে দুনিয়া ঘোরানোর আগেই শেহজাদের গলা ধরে আসে। যে মানুষগুলো রুষার জন্য 5-7